আমাদের 2018 সালে পঞ্চায়েতের অনেকগুলো পরীক্ষা হয়েছিল। তার মধ্যে আজকে আমরা সলিউশন করব পঞ্চায়েত কর্মীর যে পেপারটা ছিল সেটার। ঠিক আছে? এখানে পঞ্চায়েতের অনেকগুলোই পরীক্ষা ছিল। তো সবেরই পেপার আমরা সলিউশন করব। তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি, এই পঞ্চায়েত বলে নয়, আপকামিং যতগুলো স্টেট এক্সাম আছে, এখানে তোমার ম্যাথের সিলেবাস শেষ থাকুক বা না থাকুক, সেটা তোমার পক্ষে এই মুহূর্তে সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে সেই সিলেবাসটা শেষ করার প্রিভিয়াস ইয়ার। তোমরা কি করতে পারো, ডাব্লিউবিসিএস এর প্রিলি প্লাস মেন যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে সেগুলো সলিউশন করবে। ডাব্লিউবিপির যে পরীক্ষাগুলো হয়েছিল সেটার সলিউশন করবে। মিসলেনিয়াসের যে পরীক্ষাটা হয়েছিল সেটার সলিউশন করবে। ক্লার্কের যে পরীক্ষাটা হয়েছিল সেটার সলিউশন করবে। এইগুলো সলিউশন করবে। তোমাদের সিলেবাস মানে এর থেকে ফাস্ট আর রিকভারি করা সম্ভব নয়, খুবই সহজে হয়ে যাবে। ইভেন তোমরা এইগুলো যদি তোমরা করো, তোমরা দেখতে পাবে যে প্রচুর কোশ্চেন আছে একদম ডেটা সহ কমন আসছে। তো 90% তোমার প্রিভিয়াস ইয়ার থেকে আসবে, সেখানে কোনোটা ডেটা ম্যাচ করবে, কোনোটা ডেটা ম্যাচ করবে না। 10% কোশ্চেন যেগুলো এক্সেপশনাল কিছু থাকবে। তো তোমাদের আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে তোমাদের ক্লার্কের, মিসলেনিয়াসের আর ডাব্লিউবিসিএস এর আমরা কিছু সলিউশন করিয়েছি, সেগুলো পারলে দেখে রাখবে। অনেক কিছু শিখতে পারবে যে কিভাবে সহজ অ্যাপ্রোচ নেওয়া যায়। তো আমরা প্রথম কোশ্চেনটা থেকে আসি। এটা একদম সহজ কোশ্চেন আছে, বসে যোগ করতে হবে। তাহলে যোগ করো, 1 আর 2 3, 9 আর 3 12, 0। তাহলে 12 2 বসলো, থাকলো 1, 3 আর 1 4, 7 আর 4 11, 11 আর 9 20, 20 আর 0 0, থাকলো 2, 2 2 4, 6 আর 4 10, 10 আর 9 19, 19 আর 8 আমাদের 27 7, থাকলো 2, 5 আর 2 7, 7 5 12। তাহলে আমাদের আসছে কত? 1207 আসছে আমাদের অ্যান্সার। একদম সহজ ছিল। পরেরটা দেখো, পরেরটাতে আমাদের কি বলা হয়েছে যে এখানেই গুণটা করতে বলা হয়েছে। এখানে তোমার কাছে কোনো উপায় নেই যে এইটুকু আমি বলে দিতে পারি যে আমাদের 1675 আছে আর 265 সঙ্গে গুণ করতে দেওয়া আছে। এখানে লাস্টে 75 আছে মানে গুণফলটা অবভিয়াসলি 25 দিয়ে ভাগ যাবে। তো 25 দিয়ে ভাগ যেতে গেলে লাস্টের ডিজিট কি থাকতে হবে? 25-এর মাল্টিপুলে থাকতে হবে, অর্থাৎ দুটো জিরো থাকতে হবে লাস্টের দুটো ডিজিট, অথবা 25 থাকতে হবে, বা 50 থাকতে হবে, 75 থাকতে হবে। এগুলোর মধ্যে কিছু একটা থাকতে হবে গুণফলের শেষে, তাহলে সেটা 25 দিয়ে ভাগ যায়। দেখো এখানে লাস্টে 15 আছে, এটা 25 দিয়ে ভাগ যায় না। এখানে লাস্টে 35 আছে, এটাও 25 দিয়ে ভাগ যায় না। তাহলে এই দুটোর মধ্যে অ্যান্সার নয়। এবার তুমি এখানে দেখো কি আছে, 443875, 434875। দেখো আমাদের কোনো লাভ হলো না। তুমি যদি এখানে বলো ডিজিট সাম নিয়ে করব, তুমি এখানে ডিজিট সাম নিয়ে কি করবে? তোমার দেখো এই তিনটে ডিজিট, এই তিনটে তো যাকার তাই আছে, এই তিনটে হচ্ছে জাস্ট অর্ডার চেঞ্জ করা হয়েছে, আর কিছু হয়নি। তো এখানে তোমার কোনো ডিজিট সামেও কোনো কিছু কাজে লাগবে না। তাহলে তোমার কাছে এখানে সোজা প্রসেস যে বসে এটা গুণ করতে হবে। তো এই গুণ করাটা তোমরা কিভাবে সহজে করার চেষ্টা করবে সেইটা আমি বলছি। তোমাদের এখানে গুণ করার সময় এই জিনিসটাকে ভাবতে হবে, এই যে 265 আছে, এটাকে 200 প্লাস 60 প্লাস 5 এইভাবে ভাবতে হবে। যে প্রথমে তুমি 200 দিয়ে গুণ করে নাও 1675-কে, তাহলে লাস্টে দুটো জিরো বসবে। এবার 2 দিয়ে গুণ করো, 75 দুগুণ 150, 50 বসলো, থাকলো 1, 16 দুগুণ 32 আর 1 33। এবার তুমি 60 দিয়ে গুণ করছো, তাহলে আগে একটা 60-এর জিরোটা বসিয়ে দাও। এবার 6 দিয়ে গুণ দাও, 5 6 30-এর 0, থাকলো 3, 6 7 42 আর 3 45-এর 5, থাকলো 4, 6 16 96, 96 আর 4 কত হয়? 100 এ আসছে। এরপর 5 দিয়ে গুণ দাও, 5 5 25-এর 5 বসে, থাকলো 2, 5 7 35 আর 2 37-এর 7, থাকলো 3, 5 16 80 আর 3 83। তাহলে আসছে আমাদের 5 7, 5 আর 3 8। দেখো 875 ছিল, 875 আসছে। এখনও কিন্তু কিছু ডিসাইড করা যাচ্ছে না। 8 5 13 3 বসে, থাকলো 1, 3 আর 1 4, 3 আর 1 4। তাহলে 44387 এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছি? চলো পরের কোশ্চেনটা আসবো। কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো, যা 4 বছরের সুদে আসলে 1240 টাকা হলো। তাহলে 4 বছরের সুদ আসল 1240 টাকা এবং 10 বছরের সুদ আসলে 1600 টাকা হলো। এই ধরনের অঙ্কগুলো আমাদের মধ্যে অনেকেই চেষ্টা করতে যায় যে পি ইজিক্যাল মানে এসআই ইজিক্যাল টু পি আর টি বাই 100, এই সব কোনো রকম কিছু না। তোমাদের একদম সহজ প্রসেস দেখাচ্ছি। 6 বছরের সুদ আসল কত?
সরি 6 বছর বলছি, ওটা তো বিয়োগ করে, মানে আমার ব্রেনটা একটু বেশি ফাস্ট চলে গেছিলো। 10 বছরের সুদাসল বলা আছে 1600 টাকা, আর 4 বছরের সুদাসল কত দেওয়া আছে আমাদের 1240 টাকা। তাহলে আমাদের বিয়োগ করো, তাহলে এই যেটা বিয়োগ করে পাবো, দেখো অ্যাকচুয়ালি আমাদের সুদাসল অ্যামাউন্ট মানে কি প্রিন্সিপাল প্লাস এসআই, এটা 4 বছরের, আর যেটা তোমার 6 বছরের সুদাসল মানে 10 বছরের সুদাসল, সেটা প্রিন্সিপাল প্লাস 10 বছরের সুদ। তো তুমি যদি এই দুটো ডিফারেন্স নাও, প্রিন্সিপাল তো ক্যান্সেল আউট হয়ে যাবে, অ্যাকচুয়ালি আসলের ডিফারেন্স নেওয়া মানে তোমার এখানে শুধু সুদের ডিফারেন্স নেওয়া, আর কিছু না। এই জায়গাটা শুধু বোঝার বিষয় যে তুমি আসলের ডিফারেন্স নিচ্ছ মানে সেটা সুদের পার্থক্য, আর কিছু না। প্রিন্সিপাল তো দুটো জায়গাতেই সেম। তাহলে আমাদের 6 বছরের আমাদের সুদের পার্থক্য কত আসছে, এখানে দেখো, এখানে আসছে 360। 1 বছরের সুদ কত আসছে, তাহলে আমাদের 60 টাকা আসছে সুদ। আমাদের জানতে চেয়েছে আসল, তো তুমি 4 বছরের সুদ কত হয় সেটা বার করেও করতে পারো, 10 বছরের সুদ সেটা বার করেও করতে পারো। আমরা 10-এ করবো, কেন করব, কারণ আমরা 10-এ করলে আমাদের ক্যালকুলেশনে একটু হলেও ন্যানো সেকেন্ড হলেও কম খাটতে হবে। তার মানে 10 বছরে 600 টাকা সুদ পাই, তোমার 1600 টাকা ছিল সুদ আসল, 600 টাকা সুদ, তার মানে তোমার আসল কত হবে 1000 টাকা। কোথায় গেল, এই তো অপশনে। পরের কোশ্চেনটা দেখো কি বলা আছে, এ একটি কাজ 10 দিনে করতে পারে, বি ওই একই কাজ 20 দিনে করতে পারে, উহারা সিকে সাথে নিয়ে ওই কাজটি 5 দিনে শেষ করে। তাহলে এ একটা কাজ 10 দিনে করছে, বি ওই একই কাজ বলা হয়েছে 20 দিনে করছে, আর বলা হচ্ছে যে এ বি আর সি যদি ওই কাজটা করে তাহলে ওই কাজটা 5 দিনে শেষ হয়। তো আমরা কি জানি, এখানে এলসিএম নিতে হবে, যে এখানে এই টাইমটার এলসিএম হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে আমাদের টোটাল ওয়ার্ক কত আসবে, 10, 20, 5, এদের এলসিএম নিলে কত আসবে 20 আসবে, অর্থাৎ আমাদের টোটাল ওয়ার্ক আসছে 20। তাহলে এবার এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি কি হয়, টোটাল ওয়ার্ককে টাইম দিয়ে ভাগ করতে হয়, যে 20-কে আমরা টাইম দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করলে 2 আসছে এফিসিয়েন্সি, 20 দিয়ে ভাগ করলে 1 আসছে, আর 5 দিয়ে ভাগ করলে এফিসিয়েন্সি 4 আসছে। তাহলে দেখো এ বি সি এর মিলিত এফিসিয়েন্সি 4, এর এফিসিয়েন্সি কত 2, বি এর এফিসিয়েন্সি কত 1, 2 1, তাহলে সি এর এফিসিয়েন্সি অবভিয়াসলি 1 হতে হবে, নইলে তো 4 হবে না। তাহলে সি এর এফিসিয়েন্সি পেয়ে গেছো, তোমাকে টাইম জানতে চেয়েছে যে সি কত দিনে করবে কাজটা একা, টাইম অফ সি। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 20 আর সি নিচ্ছে 1 ইউনিট, সি এর এফিসিয়েন্সি 1 ইউনিট, তার মানে 20/1 অর্থাৎ 20 ডেজ সময় লাগছে আমাদের এবিসির করতে কাজটা। হ্যাঁ, এখানে একটা কথা তো আমি বলতে ভুলেই গেলাম, যে তোমাদের পঞ্চায়েত কর্মীর কোশ্চেন কিন্তু পুরো বাংলা ভার্সনেই ছিল, ইংলিশের কোনো গল্প নেই, কিন্তু বাকি প্রত্যেকটা কোশ্চেন কোনো বাংলা ভার্সনের গল্প নেই, এটা প্রত্যেককে মাথায় রাখতে হবে, সেগুলো জাস্ট ইংলিশ ভার্সনেই আসে। আমি যদিও বাইলিঙ্গুয়ালে করিয়ে দেব, কিন্তু আমাদের অভ্যাস করতে হবে যে ইংলিশ ভার্সনে করা অভ্যাস করতে হবে, কারণ বাংলা ভার্সনে তুমি অবভিয়াসলি পেরে যাবে যেহেতু এটা তোমার মাদার টাং, কিন্তু অনেকের ইংলিশ ভার্সনে অনীহা থাকে যে ইংলিশে করব না, ওরকম করলে হবে না, ঠিক আছে। তাহলে 8381 বলা আছে, এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যায়। 11 দিয়ে যে কোনো সংখ্যা ভাগ যাওয়ার নিয়ম কি, আমাদের অল্টারনেট ডিজিটের যোগফল নিয়ে তাদের ডিফারেন্স নিতে হয়। তাহলে 3 আর 1-এ 4 আসছে, আর এদিকে 8-এ, তাহলে 8 প্লাস এ, এখান থেকে আমাদের বিয়োগ দেওয়া হচ্ছে 3 প্লাস 4, 3 প্লাস 1। এই বিয়োগ করে নেওয়ার পর এই বিয়োগটা আমাদের কি আসতে হবে, 11 দিয়ে তখনই ভাগ যাবে, হয় এটা 0 আসবে অথবা 11-র মাল্টিপল, তো আমরা 11 দিয়েই ধরি, নর্মালি 22 বা 33 অতদূর যায় না, বা যেতেও পারে, না যাওয়ার কিছু নেই, ঠিক আছে। তো 11-র মাল্টিপল আমাদের নিতে হবে। তো দেখো 8 প্লাস এ থেকে 4 যদি বিয়োগ দাও সেটা 0 কখনোই আসবে না, কারণ 8 প্লাস এ তো নিজেই বড় সংখ্যা, তাহলে আমাদের এটা 11 দিয়ে ডিল করতে হবে। তাহলে 8 প্লাস এ মাইনাস 4 ইকুয়াল টু 11, তাহলে এ প্লাস 4 ইকুয়াল টু কত আসছে আমাদের 11। তাহলে দেখো এর ভ্যালু কত আসছে, 11 থেকে 4 বাদ দিলে 7, অর্থাৎ এর ভ্যালু যদি 7 হয় তাহলে আমাদের এই পুরোটা 11 দিয়ে ভাগ যাবে, ব্যাস এইটুকুই সোজা কোশ্চেন ছিল। পরেরটা দেখব, যদি আমাকে যদি 3টি আমকে 4টির ক্রয় মূল্যে বিক্রয় করা হয় তবে লাভ কত হবে। বলা হয়েছে 3টি আমকে বিক্রি করা হচ্ছে 4টির ক্রয় মূল্যের সঙ্গে, ঠিক আছে। তার মানে 3টি আমকে বিক্রি করছি মানে 3টার যেটা সেলিং প্রাইস সেটা বলা হয়েছে 4টির যা কস্ট প্রাইস তার সঙ্গে সমান, সেটা তো বলা হয়েছে। 3টি আমের যা
বিক্রয় মূল্য 4টি আমের ক্রয় মূল্য তার সঙ্গে সমান। তাহলে এখান থেকে আমাদের সেলিং প্রাইসের সঙ্গে কস্ট প্রাইসের রেশিও চলে আসছে আমাদের। কি আসছে? 4/3। তাহলে সেলিং প্রাইস আসছে 4, কস্ট প্রাইস আসছে 3। আমাদের এখানে কি হচ্ছে? প্রফিট হচ্ছে। কত হচ্ছে? 1 ইউনিটের প্রফিট হচ্ছে। আমাদের বলা হয়েছে লাভের হার, এখানে যদিও লেখা নেই, তো লাভের হার আমাদের জানতে চেয়েছে, যেহেতু এখানে সব পার্সেন্টেজে দেওয়া আছে। তাহলে আমাদের প্রফিট পার্সেন্টেজ বার করার প্রসেস কি? ওপরে প্রফিট হয়, লাভ বা লস কার উপর ক্যালকুলেট হয়? ইন জেনারেল কস্ট প্রাইসের উপর। তাহলে নিচে হবে কস্ট প্রাইস ইন্টু 100। অর্থাৎ আমাদের যার পার্সেন্টেজ বার করতে বলা হবে ওপরে তাকে দিতে হবে, আর যার উপরে পার্সেন্টেজ বেরোবে সেটাকে দিতে হবে নিচে। তাহলে 100/3% আসছে, অর্থাৎ 33.1 আমাদের লাভ হচ্ছে। পরে কোশ্চেনটা দেখো, এখানে এইরকম ভাবে কোশ্চেনটা দেওয়া আছে, এর মধ্যে কতগুলি 9, 6 এবং 7-এর মাঝে পড়িয়া চাপের চোটে নিষ্পিষ্ট। আরে বাপরে বাপ, বলা হয়েছে কতগুলি 9, 6 এবং 7-এর মাঝে পড়িয়া চাপের চোটে নিষ্পিষ্ট, মানে আর কিছুই না, কতগুলো 9 আছে যেটা 6 এবং 7-এর মাঝখানে আছে। তাহলে এটাই আমাদের এই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে। এবার মনে হতে পারে এটা আইডেন্টিফাই করলে হয়ে যাবে। ভালো করে যদি ল্যাঙ্গুয়েজটা বোঝো, 6 এবং 7-এর মাঝখানে পড়ে আছে, এখানে বলা নাই যে 6 আগে থাকবে 7 পরে থাকবে। তাহলে প্রথম কেস হচ্ছে এইটা, আর সেকেন্ড কেস কি? বুঝতে পেরেছি? এটাও তো 6 আর 7-এর মাঝখানে পড়ে আছে, এটাও 6 আর 7-এর মাঝখানে পড়ে আছে। তাহলে এবার দেখো, আমাদের প্রথমে আগে দেখে নাও 6, 7, 9 কতগুলো আছে। 6, 7, 9 নেই, 6, 7, 9 নেই, এখানে এই 6, 9, 7 না, 6, 9, 7 এই একটা আছে, এই একটা 6, 9, 7 আছে, আর পাইনি। এবার 7, 9, 6 দেখে নাও, এই দেখো 7, 9, 6 এখানে একটা আছে, আর এইখানে একটা আছে 7, 9, 6। তাহলে আমাদের কতগুলো হচ্ছে? 4 পিস আছে এরকম 9, যেগুলো 6 এবং 7-এর মাঝে পড়িয়া চাপের চোটে নিষ্পিষ্ট হয়ে আছে। ঠিক আছে? একজন তার মাইনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তাহলে একজন মাইনে পেল, তার 10% ব্যাংকে জমা করলো, এবার যে টাকাটা পড়ে থাকলো তার 4% টাকা দিয়েও বাড়ি ভাড়া দিয়েছে। তার মাইনে বলা হচ্ছে 5,000 টাকা। তাহলে কত টাকা বাড়ি ভাড়া দিয়েছে? তাহলে মাইনে যদি আমার 5,000 টাকা হয়, তাহলে প্রথমে কি করেছে? 10% ব্যাংকে জমা করেছে, তাহলে ওর কাছে পড়ে থাকবে কত? 90% টাকা পড়ে থাকলো। বলা হয়েছে অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিয়েছে, এটাই তো এখন অবশিষ্ট টাকা। তাহলে এই টাকার 4%ও বাড়ি ভাড়া দিয়েছে। তাহলে বাড়ি ভাড়া দিয়ে দাও। 4টে জিরো, 1, 2, 3, 4, 4টে জিরো। তাহলে 5 ইন্টু 9 ইন্টু 4, 4 5 20, 9 2 18, তো অর্থাৎ 180 টাকা আমাদের বাড়ি ভাড়া দিয়েছে। একদম সহজ ছিল। একটি প্রশ্নপত্রে 100টি 2 নম্বরের প্রশ্ন আছে এবং প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হবে, আর ভুল উত্তরের জন্য 1 নাম্বার কাটা হবে। তাহলে 100টি 2 নম্বরের প্রশ্ন আছে, তাহলে সঠিক উত্তরের জন্য 2 নাম্বার দেওয়া হবে এবং ভুল উত্তরের জন্য 1 নাম্বার কাটা হবে। দেখো এই কোশ্চেনটা এবারের এই সেম প্যাটার্নের WBCS প্রিলিমসে এসেছিল, মনে আসছে? এই কোশ্চেনটা আবার WBCS প্রিলিমসে এসেছিল, মানে যেটা 2024-এর প্রিলিমস, যেটা এই 26-এ হয়েছে। তো আমাদের স্টেটের এই জিনিসটাই খুব ভালো লাগে যে কোশ্চেন তোমাদের রিপিট আসে, সেখানে ডেটা হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু আমাদের অত চাপ নেওয়ার দরকার নেই। আমরা যদি একটু প্রিভিয়াস ইয়ার ভালো করে করি তাহলে পেয়ে যাব। ইভেন এই যে এই কোশ্চেনটা কোথায় গেল, দাঁড়াও, ওই চাপে নিষ্পিষ্ট এই কোশ্চেনটা WBCS মেন্সে এসেছিল। মেন্স 2006 না, 2016-তে এসেছিল। মেন্সে 2016-তে এক্স্যাক্ট ডিটো এই কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে? এই জন্য আমি বলছি যে প্রিভিয়াস ইয়ারকে ভালো করে করো, কোনো কিছু ভাবার দরকার নাই। তোমাদের খুব শীঘ্রই WBCS মেন্সের একটা প্রিভিয়াস ইয়ার কম্পাইলেশন আমি দিতে চলেছি, টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে তোমরা। একটি প্রশ্নপত্রে 1000টি, এটা তো হয়েছে 100, কোশ্চেনটা তো বোঝালাম। দেখো কোশ্চেনটা আমাদের বলা হয়েছে কতগুলি সঠিক উত্তর আছে। তো কোশ্চেনটা আমাদের দুইভাবে করা যায়। আগে আমরা বেসিক অ্যাপ্রোচটা দেখে নিই। তুমি ধরে নাও যে তুমি এক্স খানা প্রশ্ন সঠিক করেছো, তাহলে এক্স খানা যদি সঠিক করো তাহলে তোমাদের কি বলা হয়েছে 2 নাম্বারের জন্য, তাহলে প্রত্যেকটাতে 2 নাম্বার করে পাবে। তুমি এক্স খানা যদি
সঠিক করে থাকো তাহলে রং কতগুলো করবে? 100 মাইনাস এক্স এতগুলো কোশ্চেন তোমার ভুল হবে। তার মানে 100 মাইনাস এক্স খানা কোশ্চেন ভুল হয়েছে। কি বলা হয়েছে? ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে কাটা হবে। তাহলে ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে কেটে নিয়েছে। তাহলে এইটা এখন তোমার নাম্বার, তুমি এত নাম্বার পেয়েছিলে, সেখান থেকে এত নাম্বার কেটে নেওয়া হয়েছে। তো সেটা কি বলা হয়েছে? যে 80 নাম্বার তুমি পেয়েছো। তো তুমি 80 নাম্বার পেয়েছো, তাহলে 2x প্লাস, সরি এখানে -1 আছে, -1 ইন্টু 100, তার মানে -100, আর এই -1 এর সঙ্গে যদি এটা গুণ হয়ে যায় তাহলে প্লাস এক্স ইকুয়াল টু 80। তাহলে 2x আর x কত হচ্ছে? 3x ইকুয়াল টু -100 এদিকে আসলে +100, অর্থাৎ 180। তাহলে x ইকুয়াল টু কত আসবে? 60 আসবে। তাহলে ওই ব্যক্তিটি বা ওই ছাত্রটি 60 খানা কারেক্ট করেছিল। এবার তোমার মনে হতে পারে যে এইভাবে সহজভাবে করলাম, মানে এইভাবে করলাম তো অন্য কোনো রকমভাবে করা যেত? সহজভাবেও করা যেত, মাল্টিপল ওয়েতে করা যায়। তো আমি এখানে আর একটা জাস্ট মেথড দেখাচ্ছি, সেটা অ্যালিগেশন মেথড। যে 100টা কোশ্চেন আছে, 100টার মধ্যে 100টাই যদি তুমি কারেক্ট করতে তাহলে তুমি নাম্বার পেতে কত? 100টার মধ্যে যদি 100টাই তুমি কারেক্ট করতে তাহলে তুমি পেতে 200 নাম্বার। আর তুমি যদি 100টার মধ্যে 100টাই ভুল করো তাহলে তুমি কি পাবে? -100 পাবে। কিন্তু তা না করে তুমি পাচ্ছ 80 নাম্বার পাচ্ছ। তাহলে অ্যালিগেশনে এটাই তো মেথড, যে দুটো জিনিসের একটা অ্যাভারেজ ভ্যালু আসে। তাহলে 200 থেকে 80 বাদ দিলে 120 আসছে। আর এখানে বড় থেকে ছোট বাদ 80 থেকে যদি 100 বাদ দাও, মানে 80 থেকে -100 যদি বাদ দাও তার মানে আসবে কত? 180। মানে এই হলো 80 থেকে 100 বাদ যাচ্ছে, 80 প্লাস 100, 180। 6 দিয়ে কাটো, তাহলে 3 6 18, 6 2 12, টোটাল 5 ইউনিট। তাহলে 5 ইউনিট সমান আমাদের বলা হয়েছে 100 খানা কোশ্চেন আছে, 1 ইউনিট সমান হচ্ছে আমাদের 20। আর আমাদের জানতে কি চেয়েছিল? আমাদের জানতে চেয়েছিল সঠিক। সঠিক কত? 3 ইউনিট কোশ্চেন সঠিক আছে। তাহলে 3 ইউনিট সমান 3 20 60, 60 খানা কোশ্চেন সঠিক হয়েছে। বুঝতে পেরেছি? তাহলে এই হলো আমাদের কোশ্চেনটা। দেখো আমাদের পরেরটাতে বলা হয়েছে এ এবং বি এর আয়ের অনুপাত 3:2 এবং 5:2 হলে তাদের ব্যয়ের অনুপাত কত? ও সরি, আমি ভুল পড়ছি। এ এবং বি এর আয়ের অনুপাত 3:2, ওদের ইনকাম রেশিও হচ্ছে 3:2 এবং 5:2 হলো তাদের ব্যয়ের অনুপাত। তাহলে এ আর বি আছে, ওদের ইনকাম রেশিও দেওয়া আছে আমাদের 3:2, আর ওদের এক্সপেন্ডিচার রেশিও কি দেওয়া আছে আমাদের? 5:3। দেখো এখানে শর্টকাটে যদি আমরা দেখতে যাই, এখানে তুমি ইনকামটাকে 3x ধরলে, মানে এটা মানে একদম বেসিক বলছি, এর ইনকাম 3x আর বি এর ইনকাম 2x দেওয়া আছে। ওদের প্রত্যেকে 1000 টাকা করে জমায়, তাহলে ওদের সঞ্চয়টা বিয়োগ দিয়ে দাও। তাহলে যদি এই যে ইনকাম থেকে সেভিংস মাইনাস করলে, তাহলে ইনকাম থেকে সেভিংস মাইনাস করলে এই দুটো কিসের রেশিও আছে? এক্সপেন্ডিচার, খরচের রেশিও। তাহলে সেটা আমাদের বলা আছে 5:3। তাহলে তোমরা এটা বাড়িতে করে দেখবে এই মেথডে, আমি এইভাবে করাচ্ছি না, ঠিক আছে? তো আমি যেটা করাচ্ছি সেটা এইভাবে, যে রেশিও মেথড এটা কি বলা হয়েছে। রেশিও তো এটা দুইভাবে করা যায়, একটা ক্রস মাল্টিপ্লাই মেথড, ওটাতেও যাব না, খুব সহজ। আমাদের ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিতে হবে। এখানে 3 থেকে 5 বাদ দিতে হবে, 2 থেকে 3 বাদ দিতে হবে। কিন্তু তা তো হয় না, ছোট থেকে বড় আমাদের বাদ দিতে পারি না। তাহলে এইখানে যখন রেশিও এরকম নোংরাভাবে থাকবে, সেই রেশিওগুলোকে আমাদের ফিক্স করতে হয়। কীভাবে ফিক্স করতে হয়? এদের মধ্যে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা দিয়ে একে গুণ, আর এদের মধ্যে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা দিয়ে একে গুণ, মানে ওপরেরটাকে গুণ। তাহলে কত আসছে আমাদের? 3 তিরিক 3 দুগুণ 6 আর 2 দুগুণ 4, আর এখানে 1 দিয়ে গুণ করলে তাই থাকবে। তাহলে 6 আর 4 আসছে ওদের ইনকামের রেশিও, ওদের খরচের রেশিও 5:3। তাহলে দেখো ওদের সেভিংস কত হচ্ছে? 1 ইউনিটের সেভিংস বোথ কেসেই, আর বোথ কেসেই বলা হয়েছে 1000 টাকা করে জমায়। তাহলে আমরা বলতে পারি 1 ইউনিট সমান হচ্ছে 1000 টাকা। আমাদের কি জানতে চেয়েছে? বি এর আয় কত? বি এর আয় ছিল কত? 5 ইউনিট, অর্থাৎ 5 ইউনিট সমান কত হবে আমাদের? 5000 টাকা। সরি, এটা তো এর এক্সপেন্ডিচার। আমাদের জানতে চেয়েছিল বি এর ইনকাম। বি এর ইনকাম তো 4 ইউনিট আছে, বি এর ইনকাম 4 ইউনিট, অর্থাৎ আমাদের আসছে 4000 টাকা। তাহলে আমাদের 4000 টাকা অ্যান্সার।
হ্যাঁ, তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটাকে, যেখানে আমরা অনেক কিছুই পাবো। আর এটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক, এটা লিঙ্ক আছে, এটা ফেসবুকের লিঙ্ক আছে, এখানে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে। তো তোমরা চাইলে ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করতে পারো। ব্যাস, আমাদের এই কটাই কোশ্চেন ছিল, আমাদের আর কোশ্চেন নেই।